আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আমরা গত 2 দিন আমরা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি। তো বিগত 2টা ক্লাসে আমরা কি কি জিনিস শিখেছি একটু রিকল করার চেষ্টা করি। প্রথম ক্লাসে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনায় ছিলাম আমরা বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যার পরিচিতি এবং আউবাউ নীতি, হোন্ডের নীতি এবং হচ্ছে পাউলির বর্জন নীতি, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে অবগত আছি। আজকে আমরা চলো তৃতীয় ক্লাসটা শুরু করি। তৃতীয় ক্লাসে আমরা গুণগত চ্যাপ্টার, রসায়ন চ্যাপ্টারের কিছু টপিক ক্লিয়ার করব আজকে। তো এখানে হচ্ছে কোয়ান্টাম উপস্তরের আকৃতি, এই জিনিসগুলা, অর্থাৎ আমরা যে অরবিটালগুলো সম্পর্কে পরিচিতি পেয়েছি ইতোমধ্যে, যে বিভিন্ন উপশক্তি স্তরে যেমন এসপি ডি এফ, এই উপশক্তি স্তরগুলোতে কী কী ধরনের অরবিটাল থাকে, এই উপশক্তি স্তরগুলোর সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। কিন্তু তাদের আকৃতিগুলো কেমন, আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে লেসনটা পড়েছিলাম, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী সমারফিল্ড দিয়েছিলেন, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী আমরা কিন্তু উপশক্তি স্তরগুলো পেয়েছিলাম। তো তাদের আকৃতিগুলো আমাদেরকে এখন দেখতে হবে। তো আকৃতি দেখতে গিয়ে আমাদের আবার ত্রিমাত্রিক বিন্যাসের বিষয়টাও চলে আসবে, যেটা তোমার কানেক্টেড হচ্ছে এম এর সাথে, অর্থাৎ ত্রিমাত্রিকভাবে কিভাবে তারা অবস্থান করে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো আজকে। তো আলোচনায় যাওয়ার আগে আমি আগে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলে নিই, যেটা হচ্ছে খুবই সাধারণ কিছু টপিক আছে। যেমন হচ্ছে অরবিট এবং অরবিটাল, এই দুইটার মধ্যে আগে সাধারণ পার্থক্য বুঝতে হবে আমাদের, যে অরবিট কী জিনিস আর হচ্ছে অরবিটাল কী জিনিস। অরবিট এবং হচ্ছে অরবিটাল, সাধারণভাবে কয়েকটা পার্থক্য আমাদের আছে। অরবিটাল যেটা নির্দেশ করে সেটা হচ্ছে তোমার, আচ্ছা অরবিটালের আগে অরবিট বোঝার চেষ্টা করি। আমরা বোরের পরমাণু মডেল অনুসারে আমরা জানি যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তিনি এই নির্দিষ্ট কক্ষপথগুলোর আলাদা আলাদা নাম দিছিলেন, বিভিন্ন শেলে ভাগ করছিলেন, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমরা পড়েছি ইতিমধ্যে। তাহলে তিনি যে নামকরণগুলো করছিলেন, অর্থাৎ কক্ষপথ বৃদ্ধির সাথে সাথে তিনি এগুলার সেই এলাকারে বিভিন্ন নামে ভাগ করছিলেন। এই যে কে এল এম, এই প্রত্যেকটা শেলই হচ্ছে তোমার কি নির্দিষ্ট অরবিটাল। তাহলে এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোর ভিতরে আবার আমরা কি জানি যে বিভিন্ন ধরনের উপশক্তি স্তর থাকে। কি কি উপশক্তি স্তর থাকে? এস পি ডি এফ, এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলোর ভিতরে আবার কি থাকে? অরবিটাল থাকে। তাহলে উপশক্তি স্তরের ভিতরে অরবিটালগুলা এবং তাদের দিক কেমন, তাদের বিন্যাস কেমন, অর্থাৎ তাদের গঠন কেমন, সহজ কথায় বলতে গেলে এই বিষয়টি আমরা অরবিটালের মাধ্যমে বুঝি। অর্থাৎ অরবিটাল হচ্ছে তোমার উপশক্তি স্তরের ভিতরে যেগুলা থাকে সেগুলোই হচ্ছে আমাদের কি অরবিটাল। তাহলে অরবিটালের সাধারণ যে পার্থক্য সেটা আমরা বুঝলাম। আচ্ছা, দ্বিতীয় আরেকটা পার্থক্য হচ্ছে তোমার, যেমন অরবিটাল সাধারণত প্রকাশ করে, অরবিট যেটা প্রকাশ করে সেটা হচ্ছে তোমার কণা ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম প্রকাশ করে হচ্ছে তোমার কি অরবিট। আর এটা হচ্ছে তোমার কণা এবং দিক দুইটাই প্রকাশ করে, যেটা আমরা ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ থেকে জানি ইতিমধ্যে। তাহলে এগুলা হচ্ছে তোমাদের সাধারণ কিছু পার্থক্য। আচ্ছা, অরবিটের ক্ষেত্রে তো আমরা জানি বিভিন্ন শেলে ভাগ করলাম, এই যে কে এল এম এন, এগুলোর জন্য তোমার এন এর ভিন্ন ভিন্ন মান হয় 1 2 3 4। আবার অরবিটালগুলো যেগুলো ছিল ধরো এস পি ডি এফ, এর আন্ডারে যেগুলো অরবিটাল আছে সেগুলোর জন্য আবার ভিন্ন ভিন্ন মান হয়, যেমন এস এর জন্য এন এর মান ভিন্ন হয়, পি এর জন্য এল এর মান ভিন্ন হয়, ডি এর জন্য ভিন্ন হয়, এফ এর জন্য ভিন্ন হয়। এর আছে 3টা অরবিটাল, এর আছে 5টা অরবিটাল, ঠিক আছে না? তাহলে এগুলো হচ্ছে আমাদের সাধারণ পার্থক্য। তো আমরা আজকে দেখো এখানে আমাদের এস উপস্তরের আকৃতি আছে। আচ্ছা, একটু আকৃতি নিয়ে কথা বলি, দেখতে কেমন তারা। আচ্ছা, এস উপস্তরের আকৃতিতে এখানে কিছু লাইন আছে, তোমাদের একটু
পড়ো, দেখো কি বলা আছে যে 1s 2s 3s প্রভৃতি অরবিটালগুলোতে ইলেকট্রন বেগের ঘনত্ব গোলকের মধ্যে নিউক্লিয়াসের নিকটে একইভাবে বিস্তৃত নয়। এই বিষয়গুলো জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে এস অরবিটালের আকৃতিটা কেমন। আচ্ছা, এস অরবিটালের আকৃতি হচ্ছে তোমার গোলাকার, সহজ কথায় গোলকের নেই। আচ্ছা, আমরা যদি ত্রিমাত্রিক বিন্যাস যেহেতু বলছে তাহলে তিনটা অক্ষ আঁকি আমরা। এটাকে এক্স অক্ষ দিই, এটাকে ওয়াই অক্ষ দিলাম, এটাকে জেড অক্ষ দিলাম। আচ্ছা, এই তিনটা অক্ষে তিনটা অক্ষ বরাবর আমরা যদি এস যে অরবিটালটা আছে এটার যদি অবস্থান দেখাই, ধরো এই যে এরকম গোলকের মতো একটা অবস্থান হবে, অর্থাৎ এস অরবিটাল দেখতে কেমন? এস অরবিটাল দেখতে গোলকের মতো। আচ্ছা, এখন তোমার যে প্রথম এখানে আমাদের যে পয়েন্টটা বলছে সেটা কি বলছে দেখো, যে 1s 2s 3s প্রভৃতি অরবিটালগুলোতে ইলেকট্রন বেগের ঘনত্ব গোলকের নিউক্লিয়াসের নিকটে একইভাবে বিস্তৃত নয়। আচ্ছা, এখন মেইন যে কথাটা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এখন এই ইলেকট্রনগুলোর অবস্থান নিউক্লিয়াসের কতটুকু কাছাকাছি অথবা কতটুকু দূরত্বে আছে, এই বিষয়গুলোই হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তির যে জায়গা, আমাদের যে জায়গাগুলোতে আমরা সবচেয়ে বেশি ইলেকট্রন পাবো বা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জিনিসটার নামই হচ্ছে আমাদের অরবিটাল। তাহলে যে অবস্থানগুলোতে আমাদের ইলেকট্রনগুলো থাকার পসিবিলিটি বেশি, সেই অবস্থানগুলোই হচ্ছে মূলত কি অরবিটাল। আমি কিছুক্ষণ আগেই বললাম যে অরবিটাল হচ্ছে তোমার কণা ধর্ম নির্দেশ করে। তাহলে কণা ধর্ম মানে কি? সেটার সাথে তরঙ্গ ধর্ম রিলেটেড। তাহলে তরঙ্গ ধর্ম অর্থাৎ সে যখন এরকম তরঙ্গ আকারে চলতে থাকে, তাহলে এক এক সময় একটা নির্দিষ্ট সময়ে দেখবে এক জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি, অন্য একটা সময় আরেকটা জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি। তাহলে একটা নির্দিষ্ট সময়ে যে জায়গাতে আমার ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি, সেই জিনিসটাই হচ্ছে আমার কি অরবিটাল। এবং সেটা নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে এবং কতটুকু কাছে, সেই জিনিসটাই আমরা ডিফাইন করব 1s এবং 2s দিয়ে। দেখো, ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন ম্যাগ, এই জিনিসটা হচ্ছে তোমার ইলেকট্রন ম্যাগ। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ম্যাগ, এটা তাহলে কত হবে? প্রথম যে অরবিটাল সেটা হচ্ছে কি আমাদের 1s। তাহলে নিউক্লিয়াস থেকে এই জায়গাতে আমাদের ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে এগুলো হচ্ছে অরবিটাল, 1s অরবিটাল। এবার খেয়াল করো 1s থেকে 2s মানে কি দ্বিতীয় কক্ষপথে চলে গেছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে চলে গেলে স্বাভাবিকভাবেই নিউক্লিয়াস থেকে দূরত্ব কি হবে? দূরত্ব বেশি হবে না? অবশ্যই দূরত্ব বেশি হবে। তাহলে এইটা হচ্ছে তোমার 2s অরবিটাল। তার মানে কি নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বেশি এবং ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু নিউক্লিয়াস থেকে বেশি দূরে পাওয়ার সম্ভাবনা বেশি। এই যে তাহলে এই যে 1s এবং হচ্ছে 2s, এই 1s এবং 2s এর মাঝখানে তোমরা একটা ফাঁকা জায়গা দেখতেছো। দেখো, এটা হচ্ছে আমাদের 1s, এটা হচ্ছে আমাদের 2s। এই 1s এবং 2s এর মাঝখানে এই যে ফাঁকা অংশটা দেখতেছো, এইটা ডিফাইন করতেছে এই জায়গাতে আমাদের ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কম। অর্থাৎ এই যে ফাঁকা অংশ তুমি দেখতেছো, এটা হচ্ছে একটা নোড, NODE, অর্থাৎ কোনো দুইটা অরবিটালের মাঝামাঝি অবস্থানে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কমে, সেই ফাঁকা জায়গাটুকুই হচ্ছে আমাদের কি নোড নামে পরিচিত। তাহলে 1s এবং 2s এই দুইটার মাঝখানে আমরা নোড পাবো কয়টা? একটা। এখন যদি আমাদের 3s পর্যন্ত যায়, মানে 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, তখন সেই ক্ষেত্রে কী হবে বলো? তাহলে আরেকটা কক্ষপথ বাড়া মানে কি আমাদের এই যে এইখানে আরেকটা হবে তোমার। তাহলে ইলেকট্রন বেগের ঘনত্ব কি নিউক্লিয়াস থেকে আরও দূরে চলে গেছে না? তখন আমরা নোট পাবো কয়টা? 1s এবং 2s এর মাঝখানে পাইছিলাম একটা, এই যে এটা, এবং 2s এবং 3s, এটা যদি 2s হয়, এটা হচ্ছে 3s, তাহলে 2s এবং 3s এর মাঝখানে আমরা আরেকটা নোট পাবো। অর্থাৎ 2s এবং 3s এর মাঝখানে একটা ফাঁকা অংশ থাকবে, যে এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব নেই বললেই চলে, অর্থাৎ এটা একদম কি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আরেকটা নোট, এটা হচ্ছে একটা নোট। তাহলে 1s থেকে 3s পর্যন্ত আমরা কয়টা পাবো? দুইটা নোট পাবো। এই হচ্ছে আমাদের এস উপশক্তি স্তরের কাহিনী। এবং এস উপশক্তি স্তর দেখতে কেমন? এস উপশক্তি স্তর দেখতে গোলাকৃতির, যেটা আমরা শুরুতেই এঁকেছি। 2 নম্বর যে পয়েন্টটা বলছে সেটা দেখো কি বলছে,
যে এস অরবিটালের আকার এবং আয়তন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে, এন এর মান যত বৃদ্ধি পায় এস অরবিটালের আকার এবং আয়তনও তত বৃদ্ধি পায়। এটা এই চিত্র যেটা মুছলাম আমি, সেই চিত্র থেকে কিন্তু তোমরা দেখলা যে দেখো 1s এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে 1s এর আকৃতি কেমন, 2s, এটা হচ্ছে 3s। দেখো তাহলে আকার এবং আয়তন সব কিছুই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এবং এস অরবিটালের আকার আর আয়তন ক্রমানুসারে বৃদ্ধি পায়। তার মানে 1s এর তুলনায় এই যে দেখো 1s এর তুলনায় 2s বড়, এটা 1s, এর তুলনায় 2s বড়, এর তুলনায় আবার কি 3s বড়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এস অরবিটাল নিয়ে মোটামুটি আইডিয়া। আচ্ছা, এস অরবিটাল গেল, তাহলে এবার আমরা একটু পি অরবিটালগুলো নিয়ে আলোচনা করি। দেখো এখানে পি উপস্তরের আকৃতি, পি উপশক্তি স্তরে আমাদের তিনটা অরবিটাল আছে। কি কি অরবিটাল আছে? পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড। এই তিনটা অরবিটাল দেখতে কেমন, এস এর মতো কিনা সেটা একটু দেখো। এস ছিল কিরকম, এস ছিল গোলাকৃতির, কিন্তু পি অরবিটাল এরকম না। পি উপশক্তি স্তরে যে তিনটা অরবিটাল আছে, আচ্ছা এগুলোর চেহারা কেমন, পি এক্স এর চেহারাটা একটু দেখো। আচ্ছা দেখো পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটা দেখতে একই রকম মনে হচ্ছে, একটু কানেকশন দিই। আচ্ছা, এস অরবিটালের আকৃতি আমরা দেখেছিলাম গোলাকৃতির, কিন্তু পি অরবিটালের আকৃতিগুলো কিন্তু গোলাকৃতির না, এটা হচ্ছে ডাম্বেল আকৃতির। কেমন ডাম্বেল আকৃতির, এটা একটা খেয়াল করে দেখো যে এই যে অংশটুকু দেখতেছো এটা একটা ডাম্বেল, এই পুরাটা হচ্ছে একটা ডাম্বেল। এই যে একটা অংশটুকু দেখতেছো, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ডাম্বেল। এটা দুইটা অংশে কিন্তু সমান ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং তারা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই যে একটা পয়েন্ট মিলিত হয়েছে, এই বিন্দুটার নামই হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। অর্থাৎ দুইটা ডাম্বেলের দুই পার্শ্ব যেখানে একটা ডাম্বেলের দুইটি পৃষ্ঠ যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই নিউক্লিয়াস থেকে তোমার দেখো দুইটা সমদূরত্বে দুইটা কি চলে গেছে, সাইডে ভাগ হয়ে গেছে, এবং এদের পৃষ্ঠ বরাবরই এই যে পৃষ্ঠ আছে, এটা একটা ধরো কি পি এক্স, এটা কি লিখছি আমরা পি এক্স। পি এক্স এর যে ডাম্বেলটা আছে সেই ডাম্বেলের এই যে পৃষ্ঠ বরাবর দুই দিকে যে দুইটা পৃষ্ঠ গেছে, এর পৃষ্ঠ বরাবরই তোমার ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা হচ্ছে পি এক্স অরবিটাল গেল, এবং তাদের অবস্থান দেখো কোথায়, এক্স অক্ষের দিকে মুখ করে আছে। এবং বাকি দুইটা যে আমাদের অক্ষ আছে আরো, যেমন হচ্ছে তোমার জেড অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই অক্ষ বরাবর কিন্তু আমরা, বা ওই তল বরাবর, এটা যদি আমাদের জেড তল হয় তাহলে কিন্তু আমরা ওয়াই এবং জেড এই তল বরাবর কিন্তু আমরা ইলেকট্রনের আধিক্য পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে আমাদের যা ইলেকট্রন ছিল সেটা কিন্তু এই যে আমাদের ডাম্বেল আছে এই ডাম্বেলের দুইটা পৃষ্ঠের মধ্যে কি ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে
পি এক্স অরবিটালের ক্ষেত্রে ওয়াই জেড তল বরাবর আমার কি পাবো না, আমি ইলেকট্রন পাবো না। অর্থাৎ সেটা হচ্ছে আমার কি নামে পরিচিত হবে তখন, নোডাল তল নামে। এই যে দেখো বলে দিচ্ছে যে পি এক্স অরবিটালের নোডাল তল হচ্ছে ওয়াই জেড। তার মানে সহজ কথায় বলতে গেলে পি এক্স বরাবর যেহেতু এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বাকি যে আমাদের একটা তল থাকে সেই তল বরাবর আমরা কি পাবো না, ইলেকট্রন পাবো না। আচ্ছা, এই জিনিসগুলো দেখতে হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। আরেকটা অক্ষ ধরো এইদিকে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ধরে নিলাম, বা এটাকে এক্স অক্ষ ধরো, এইদিকে ওয়াই অক্ষ আছে, আরেকটা 90 ডিগ্রি বরাবর, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষ বরাবর যদি আমাদের ইলেকট্রনগুলা, এই যে যে আমাদের ডাম্বেলটা আছে, এই ডাম্বেলটার পৃষ্ঠ বরাবর যদি ইলেকট্রনগুলো ভাগ হয়ে যায়, বাকি যে আমাদের তল থাকলো, এই যে ধরো জেড তল আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, বা এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এই তল বরাবর কিন্তু আমাদের ইলেকট্রনগুলো আমরা পাবো না। কারণ কি, কারণ হচ্ছে এই এক্স বরাবর ইলেকট্রনগুলো অলরেডি অবস্থান করবে। তাহলে এটা যদি এক্স অক্ষের কাহিনী হয়, সেমভাবে আমাদের ওয়াই অক্ষের ক্ষেত্রেও তাই। তাহলে এই যে ওয়াই অক্ষ বরাবর দেখো, এটা একটা কি আছে, ডাম্বেল আছে। এই ডাম্বেলের যে দুইটা পৃষ্ঠ এবং যেখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই দুইটা পৃষ্ঠর মধ্যেই এই ডাম্বেলের যে দুইটা অংশ আছে, এই অংশের পৃষ্ঠতেই কি থাকবে, ইলেকট্রনগুলো অবস্থান করবে। তাহলে এর জন্য নোডাল তল কোনটা হবে, বুদ্ধি খাটায় বলো। এটার ক্ষেত্রে নোডাল তল হবে তোমার এক্স জেড। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটার এক্স জেড নোডাল তল বরাবর, অর্থাৎ এই তল বরাবর আমার কোনো ইলেকট্রনের আধিক্য থাকবে না, বা ইলেকট্রনের উপস্থিতি থাকার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এটার অবস্থান কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। তাহলে সিমিলারলি আমরা যদি জেড অক্ষের কথা চিন্তা করি, তাহলে সেটা কি হবে বলো, এটা তো পি জেড। তাহলে ডাম্বেলটা কোন দিকে মুখ করে আছে, জেড অক্ষ বরাবর আছে। তাহলে বাকি যে আমাদের তল আছে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই নোডাল তলে আমাদের কিন্তু ইলেকট্রন আমরা পাবো না। কিসের ক্ষেত্রে, যখন সেটা পি জেড হবে। তাহলে যখন পি ওয়াই হবে তখন এক্স জেডে পাবো না, আর যখন পি এক্স হবে তখন কিসে পাবো না, তখন ওয়াই জেড বরাবর আমরা কোনো ইলেকট্রন পাবো না। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা নোডাল তল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা এই যে এখানে একটা বলে দিছে তোমাদের, একটা পড়ে নেওয়া একটু, যে নিউক্লিয়াসের বিপরীত দিকে দুটি অংশে পি উপস্তরের ইলেকট্রন ঘনত্ব হওয়ার সর্বাধিক হওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে পি উপস্তর সমশক্তি সম্পন্ন ডাম্বেল আকারের হয়। নিউক্লিয়াসের ভিতর দিয়ে একটি কল্পিত তল থাকে, পি উপস্তরের ইলেকট্রন থাকার সম্ভাবনা যেখানে শূন্য। তাহলে আলাদা আলাদাভাবে তিনটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে এক্স, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটাতে কি কি নোডাল তল এবং কোথায় কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য, এবং প্রতিটি অরবিটালে একটি করে নোডাল তল থাকে, যেটা আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা, এই হলো তাহলে আমাদের পি এক্স রিলেটেড কথাবার্তা, পি ওয়াই রিলেটেড এবং পি জেড রিলেটেড যত কথাবার্তা সব এখানে বলা হলো। এবার আমরা ডি উপস্তরে একটু চলে যাব। ডি উপস্তরে মূলত কি আছে, এইভাবেই চিত্র এঁকে এঁকে আমরা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, এইখানে হচ্ছে ডি উপস্তরের আকৃতি। এইখানে আমরা ডি উপস্তরে কয়টা জানি, যে 5টা অরবিটাল আছে। কি কি 5টা অরবিটাল আছে, dxy, dyz, dzx, আর হচ্ছে dz স্কয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা কি করব, চিত্র এঁকে এঁকে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ডি এর কেন 5টা হইলো, এটা তো আমরা গত ক্লাসে দেখছো তোমরা, যে এটার মান এল এর মান এম এর সাথে ডিপেন্ডেন্ট। অর্থাৎ যখন আমরা ডি নিলাম তখন এল এর মান হচ্ছে 2, তখন এটা হবে তোমার কি প্লাস মাইনাস এল। আচ্ছা, আর সংখ্যা নির্ণয় করার সূত্র কি পড়ছিলাম, 2l প্লাস হচ্ছে কত 1। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে 4 + 1 5। এর জন্য আমাদের কয়টা পাইলাম, আমরা 5টা অরবিটাল পাইলাম। এখন এই 5টা অরবিটাল দেখতে কেমন সেটা তো আমাদেরকে দেখতে হবে আগে, তাই না? তাহলে দেখো, প্রথমে আমরা dxy নিই। আচ্ছা, তাহলে আমরা এখানে xy দ্বারা কি বুঝতে পারতেছি, xy দ্বারা তোমাকে নির্দেশ করে দিয়েছে যে এটার অবস্থান হবে x এবং y অঞ্চলের মাঝামাঝিতে। আচ্ছা, এটা আমরা x দিলাম, এটা আমরা y দিলাম। তাহলে পি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, যে একটা ডাম্বেলের ব্যবহার থাকে, কিন্তু এখানে যেহেতু বিস্তৃতিটা হবে কি তোমার x এবং y অক্ষ বরাবর, তাহলে এখানে ডাম্বেল হবে তোমার কয়টা, 2টা ডাম্বেল হবে এখানে।
তাহলে একটা অবস্থান করবে তোমার এই যে এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই যে অঞ্চলটা আছে এই অঞ্চল বরাবরই কিন্তু আমরা ইলেকট্রনের প্রাধান্য দেখব, অর্থাৎ ইলেকট্রনগুলোর অবস্থান হবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে অঞ্চল সেইটা। বাকি আরেকটা যে অক্ষ থাকে আমাদের জেড অক্ষ, এই অঞ্চল বরাবর কিন্তু আমরা কি পাবো না, ইলেকট্রন পাবো না। তাহলে সেম ওয়েতে ওয়াই জেডের কথা চিন্তা করো, কি হইতে পারে বলো। দেখো ওয়াই জেড বলতে এখানে বোঝাচ্ছে কি, ওয়াই এবং জেড অঞ্চল, এই দুই অঞ্চল বরাবর আমাদের কি থাকবে, ইলেকট্রনের অবস্থানগুলো থাকবে। তাহলে এইখানেও ডাম্বেল হবে কয়টা, এইখানেও দুইটা ডাম্বেল পাবা, এই অঞ্চল বরাবর এই অঞ্চল, এই যে চারটা পোর্শন আছে এই চারটা পোর্শনে ডাম্বেলগুলো কি অবস্থান করবে, এবং তাদের পৃষ্ঠ বরাবরই কি থাকবে, তাদের পৃষ্ঠ বরাবরই ইলেকট্রনগুলোর অবস্থান থাকবে। তাহলে সেম ওয়েতে ডি জেড এক্স, তাহলে ডি জেড এক্স এর ক্ষেত্রে কি হবে, জেড এবং এক্স এই অঞ্চলের মাঝামাঝিতে আমাদের ইলেকট্রনগুলা অবস্থান করবে, এই যে অঞ্চল, এই যে ডাবল ডাম্বেল। তাহলে এটা এক্স ধরলাম, এটা জেড ধরলাম, বাকি আরেকটা যে ওয়াই অঞ্চল আছে, ওয়াই অক্ষ আছে, ওই অক্ষ বরাবর কিন্তু ইলেকট্রনের প্রাধান্য থাকবে না, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান থাকবে না। আচ্ছা, তাহলে আমরা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স এই তিনটা চেহারা কেমন দেখা শেষ। এবার আমরা একটু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের চেহারা দেখি, দেখতে কেমন এবং ইলেকট্রনগুলোর অবস্থান কোথায় হয়। দেখো নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমাদের তিনটা অক্ষ আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা জেড অক্ষ দিলাম। আমাদের ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স প্রত্যেকটা অঞ্চল ব্যাপী দেখো দুইটা দুইটা করে কমন কমন অঞ্চল আছে। দেখো এখানে এক্স ওয়াই আছে, আবার এখানে ওয়াই জেড আছে, আবার এখানে জেড এক্স আছে। তার মানে তিনটা অক্ষ যে আমাদের আছে, যে ফাঁকা অংশগুলো ছিল, এই ফাঁকা অংশগুলোতে কিন্তু আমাদের ইলেকট্রন দিয়ে ভরপুর, অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রনের অবস্থান বাকি আছে কোথায়, তাদের যে নিজ নিজ অক্ষগুলো আছে সেই অক্ষ বরাবর কিন্তু আমাদের ফাঁকা জায়গাগুলো আছে। এর জন্য এইখানে তোমার কি আছে দেখো, ডি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এইটা দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ডাবল ডাম্বেলগুলা হবে সেই ডাবল ডাম্বেলগুলা অক্ষ বরাবর অবস্থান করবে। এবং এই বিন্দুগুলা যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, যেহেতু আমাদের এই যে ফাঁকা পোর্শনগুলো ছিল প্রত্যেকটা, এই যে দেখো যখন এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স নিয়েছিলাম, প্রত্যেকটা ফাঁকা অংশে আমাদের অলরেডি কি আছে, ডাম্বেলের অংশগুলো আছে। ডাম্বেলের অংশ থাকা মানে কি, সেইখানে আমাদের ইলেকট্রন আছে। ইলেকট্রন যদি থাকে তাহলে বাকি ফাঁকা অংশ কোনগুলো আছে, বাকি ফাঁকা অংশ আছে ডিরেক্টলি অক্ষ বরাবর। আমাদের অক্ষ কয়টা আছে, তিনটা, এই একটা অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা অক্ষ জেড অক্ষ, আরেকটা অক্ষ হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটা অক্ষ বরাবরই আমাদের জায়গাগুলো ফাঁকা আছে। এখন তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, যেহেতু অক্ষ বরাবর অবস্থান করতেছে এজন্য কি ডি, এটার নাম হয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। শেষ। তাহলে চারটা বিষয় নিয়ে জানা হয়ে গেল আমাদের। এবার বাকি থাকলো ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ারটা এদের তুলনায় একটু তুলনামূলক ব্যতিক্রম। তাহলে জেড স্কোয়ার মানে কি বোঝাচ্ছে, জেড স্কোয়ার বলতে বোঝাচ্ছে তোমার জেড অক্ষ বরাবর অবস্থান, ডাম্বেলটার অবস্থান কোথায়, জেড অক্ষ বরাবর। আচ্ছা, যেহেতু এখানে একটাই জেড আছে তার মানে কি, বাকিগুলোতে দেখো দুইটা করে ছিল, হয় এক্স ওয়াই ছিল, নয় ওয়াই জেড, নয় জেড এক্স, নয় এক্স ওয়াই স্কোয়ার, এরকম ছিল। কিন্তু এখানে আছে শুধু কি জেড স্কোয়ার, তার মানে জেডের জন্য জেড অক্ষ বরাবর হবে। এবং যেহেতু জেড স্কোয়ার আছে তাহলে কি হবে, অবশ্যই জেড অক্ষ বরাবর হবে, এবং এর চারদিকে একটা ইলেকট্রনের সার্কেল থাকবে এরকম, অর্থাৎ এইটা বাকি চারটার থেকে একটু ডিফারেন্ট। এই অঞ্চলগুলোতে তোমার কি ইলেকট্রনের প্রাধান্য থাকবে, নিউক্লিয়াস থেকে একটু দূরে অবস্থান করবে। তাহলে এস উপস্তরের আকৃতি, পি উপস্তরের আকৃতি এবং ডি উপস্তরের আকৃতি, তিনটারই আকৃতি আমরা দেখলাম, এবং উপশক্তি স্তরগুলোতে যে অরবিটালগুলো থাকে তারা দেখতে কেমন এবং সেই অনুযায়ী ইলেকট্রনগুলোর অবস্থান আমরা দেখলাম, এবং কোথায় ইলেকট্রনের প্রাধান্য থাকবে সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে অরবিটাল মূলত আমাদের কি নির্দেশ করতেছে, যে ইলেকট্রন যখন তরঙ্গ ধর্ম নিয়ে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেই তরঙ্গ ধর্মের কারণে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট অবস্থানে কোথায় আমরা নিউক্লিয়াস থেকে কত দূরত্বে সেই ইলেকট্রনগুলোর অবস্থান পাবো, এবং সর্বাধিক অবস্থান
অর্থাৎ সর্বাধিক প্রাপ্তির যে একটা ব্যাপার, সেই বিষয়টাই হচ্ছে আমাদের অরবিটাল নির্ধারণ করে থাকি। এই হচ্ছে কনসেপ্ট। অরবিট এবং অরবিটালের মধ্যে গুলিয়ে ফেলা যাবে না। এখন আমরা বোরের পরমাণু মডেলে যে আকার পড়ছিলাম, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কক্ষপথের আকার নির্দেশ করে। এখন কোন কক্ষপথের আকার কেমন সেটা নির্ধারণ করার সূত্র বের করা শিখতে হবে এবং এগুলা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, হাইড্রোজেন পরমাণু এবং আয়ন, দেখো হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম দেওয়া আছে। এদের যে সূত্রগুলো, যেমন এনতম কক্ষপথের সূত্র, তারপরে পরমাণু কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এগুলো বই খুললে অহরহ দেখতে পাবা। আমরা প্রথমে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই সূত্রটা কিভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো একটা ফাঁকা পেজ দরকার। আচ্ছা, আমরা কি জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের নাম হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। এবং এর বিপরীতে তোমার যে ইলেকট্রনগুলো ঘোরার সময় কেন্দ্র বিমুখী একটা বলে বিপরীত দিকে আকর্ষিত হয়। এবং এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল হচ্ছে পরস্পর সমান। এটা আমরা গত প্রথম ক্লাসের দিকে বলছিলাম। তাহলে এই কেন্দ্রমুখী আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বল, এই দুইটা সমান হওয়ার কারণে এরা পরস্পরকে কাউন্টার ব্যালেন্স করে, মানে সমভার করে দেয়। তখন এরা কি করে? এই ইলেকট্রনগুলা তোমার এই যে স্পর্শক বরাবর দিক নিয়ে, অর্থাৎ এই স্পর্শক বরাবর দিক নিয়ে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই কনসেপ্টটা আমাদের আকার বের করার ক্ষেত্রে কাজে লাগবে। কেমনে কাজে লাগবে সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা এনতম কক্ষপথের আকার কিভাবে বের করে সেটা দেখব। আমরা তো কোলম্বের সূত্র পড়ছি অনেকে, তাই না? স্থির বৈদ্যুতিক চার্জ, স্থির বৈদ্যুতিক বল কিভাবে নির্ণয় করে সে একটা সূত্র আছে না? সেটাকে আমরা যদি এসআই এককে লিখি তাহলে সেটা লিখলে কেমন হবে বলো তো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হচ্ছে, শর্ট করে লিখলাম, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলকে এসআই এককে যদি আমরা লিখি 1/4 ইপসাইলন নট আই, একটা হচ্ছে Q1 আর হচ্ছে Q2 ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার আর স্কোয়ার। তাহলে এটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ আকারে যদি আমরা লিখি তাহলে এরকম আসবে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1, Q2 এর মান বসাবো আমরা, Q1 এর মান ZE এবং হচ্ছে ইলেকট্রনের মানের ক্ষেত্রে আমরা E বসাইলাম এবং এটা হচ্ছে তোমার আর স্কোয়ার। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস এবং হচ্ছে তোমার ইলেকট্রন দুইটার একটাকে দিলাম ZE, জেড দ্বারা তোমার পারমাণবিক সংখ্যা বোঝায়, আর ইলেকট্রন তো বুঝতেই আছে এখানে ZE, আর হচ্ছে দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার কি আর। তাহলে মান বসাই দিলাম, তাহলে কি আসে তোমার? এখান থেকে আমরা কি পাবো? 1/4 পাই ইপসাইলন নট ZE স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার আর স্কোয়ার। আচ্ছা, এখন বোরের পরমাণু মডেল অনুসারে আমরা কি পড়ছিলাম? যে ইলেকট্রনগুলা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তাদের কি থাকে? কৌণিক ভরবেগ থাকে। কৌণিক ভরবেগের কনসেপ্ট আমাদের জানা আছে। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr। আচ্ছা, mvr ইজ ইকুয়াল টু nh
ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই। ঠিক আছে না? তাহলে এইখান থেকে দেখো, খেয়াল করে দেখো, আর সমান আমরা কি লিখতে পারি, NH ডিভাইডেড বাই M আর 2 পাই। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা কি থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা কিসের মান পাবো, ভি এর মান পাবো। আচ্ছা, এটা এই পর্যন্ত থাকলো, কৌণিক ভাগের কনসেপ্ট পর্যন্ত আমরা এই পর্যন্ত জানলাম। আচ্ছা, এটা এই পর্যন্ত থাকার পর এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে দেখো তো কি আসে। বর্গ করলে এটা আসে তোমার ভি স্কোয়ার আসবে, আর এই টোটালটার উপরে স্কোয়ার করলে প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, দিলাম আমরা আপাতত এরকম। আচ্ছা, এখন এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল, এই যে কথাটা বলছিলাম, তারা কি হয়, পরস্পর সমান হয়। তাহলে তোমার যে কেন্দ্রমুখী আকর্ষণ বল এখানে আছে, আর কেন্দ্রবিমুখী আকর্ষণ, কেন্দ্রবিমুখী একটা বল আছে, এই দুইটা সমান বলছি না? তাহলে কেন্দ্রবিমুখী বলকে আবার প্রকাশ করে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর দ্বারা। তাহলে এই এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটা কি হবে, সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে এটা কি হবে তোমার দেখো, 1/4 পাই ইপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখান থেকেও আমরা একটা ভি স্কোয়ার পাবো না, দেখো তো একটু, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 1/4 পাই ইপসাইলন নট জেড ই স্কোয়ার থাকলো আর স্কোয়ার থাকলো, তাহলে এই আর উপরে চলে যাবে, এম নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে তোমার ইন্টু এম। তাহলে ভি স্কোয়ার সমান এখানে কি আসতেছে, 1/4 পাই ইপসাইলন নট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু এম। তাহলে এখানে একটা ভি স্কোয়ার পাইলাম, এইখানে একটা ভি স্কোয়ার পাইলাম, তাহলে এই দুইটা ভি স্কোয়ারের মধ্যে কি আমি কম্পেয়ার করতে পারবো না? অবশ্যই কম্পেয়ার করতে পারবো। তাহলে এই দুইটা কম্পেয়ার করলে আমাদের কি ফলাফল আসে, দেখো কি ফলাফল আসে, ওকে। তাহলে এখান থেকে ভি 1/4 পাই ইপসাইলন নট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু এম, আর এইখান থেকে আমরা পাইছি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর স্কোয়ার 4 পাই স্কোয়ার। ওকে, আমার লাগবে কিসের মান, আমার লাগবে হচ্ছে আর এর মান। তাহলে আরগুলাকে এক সাইড করে দিই, বাকিগুলাকে আরেক সাইডে দিই। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর, বাকি যা আছে সব এক পক্ষে নিয়ে যাও। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকলো, এখানে এম স্কোয়ার 4 পাই স্কোয়ার থাকলো। এবার খেয়াল করে দেখো, জেড স্কোয়ার নিচে চলে আসবে, এই এম উপরে চলে যাবে, বাকি হচ্ছে কি 4 পাই ইপসাইলন নট, এটা উপরে চলে যাবে, তাহলে 4 পাই ইপসাইলন নট উপরে চলে গেল। ইপসাইলন নট দ্বারা কি বোঝায়, ইপসাইলন নট দ্বারা বোঝায় তোমার কি, পরম পারমিটিভিটি, অর্থাৎ এটা কি হলো তোমার 4 পাই ইপসাইলন নট এম 4 পাই ইপসাইলন নট। তাহলে এইখান থেকে কাটাকাটি করো একটু, কাটাকাটি করলে কি হয়, তাহলে এখান থেকে আর তম দূরত্ব, তাহলে এটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই ইপসাইলন নট। আচ্ছা, এখান থেকে কাটাকাটি করা যায়, এখান থেকে 4 কাটাকাটি করলে এখানে 4 লেখার প্রয়োজন নাই, এখান থেকে তো এমও কাটা যায়, তাহলে এম কাটা 4 কাটা। ওকে,
আর 4 কাটা, তাহলে শুধু থাকবে পাই আর ইপসাইলন নট। আর নিচে পাবা হচ্ছে তোমার এম পাবা, পাই পাবা, একটা পাই একটা কাটা চলে যাবে, আর হচ্ছে তোমার জেড ই স্কোয়ার। তাহলে এই পায়ের কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে। তাহলে কাহিনী কি দাঁড়াইলো দেখো, কি কি পাইলাম আমরা, কাটাকাটি ঠিক আছে কিনা একটু ক্রস চেক করি। এন স্কোয়ার এসি স্কোয়ার, এম কাটে গেলে এম থাকলো, 4 পাই শুধু পাই থাকবে, জেড ইপসাইলন। ওকে, তাহলে এটাকে একটু সাজিয়ে নেবো। হ্যাঁ দেখো, যেগুলো ধ্রুব সংখ্যা ওগুলো এক পাশে লিখি আমরা, এইচ স্কোয়ার ইপসাইলন নট ডিভাইডেড বাই তোমার এম পাই ই স্কোয়ার। এগুলো দেখো প্রত্যেকটার মানে কিন্তু ধ্রুব সংখ্যা, এর জন্য এগুলোকে এক সাইড করলাম, আর এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড এগুলাকে কি করলাম, এগুলাকে এক সাইডে নিয়ে গেলাম। তাহলে এইখানে যদি আমরা মান বসাই দিই, হ্যাঁ এখানে এইচ এর মান তো আমরা জানি, প্লাঙ্কের ধ্রুবকের মান 6.3636 ইন্টু 10 টু দি পাওয়ার -34। এসআই এককে ইপসাইলন নটের মান হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এইখানে হচ্ছে এম এর মান, ইলেকট্রনের ভর, এটা তো সবাই জানো, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। পায়ের মান এবং হচ্ছে কি তোমার ইলেকট্রনের চার্জ, এই চার্জের মান বসাই দিবা। সবগুলা মানি আমরা এসআই এককে বসাবো, যেহেতু আমরা শুরু থেকেই এসআই এককের কাজগুলো ফলো করতেছি। হ্যাঁ তাহলে এসআই এককে বসাইলে এইখানে তোমরা একটা মান পাবা, যে এত বড় সূত্র মুখস্থ তো রাখা অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যায়। এর জন্য এইখানে যে তোমরা একটা মান পাবা, সেই মানটা মুখস্থ রাখতে পারো, এবং হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তাহলে এটা অনেকটা এরকম আসে, 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড। তাহলে এই হচ্ছে আমাদের কি কক্ষপথের আকার, অর্থাৎ এনতম কক্ষপথের আকার বা ব্যাসার্ধ নির্ণয়ের কি সূত্র। তাহলে এটা হচ্ছে আর এর মান, আর এর জায়গায় শুধু এন বসাই দাও, অর্থাৎ এনতম কক্ষপথ। তাহলে এনতম কক্ষপথে কীভাবে হবে বের করতে পারলাম। আচ্ছা, এই যে মুখস্থ মানটা আমরা এখানে বসাবো না, এটা তখনই বসাইতে পারবো যখন শুধুমাত্র আমরা হাইড্রোজেনকে বিবেচনা করব। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 1, কিন্তু হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো কিছু যদি হয়ে থাকে, অন্য কোনো পারমাণবিক যৌগ মানে পরমাণু যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জেড এর মান তোমার ভেরি করবে, তাই না? তখন জেড এর মান ভেরি করার কারণে কিন্তু তোমার টোটাল মানটাও কি করবে, ভেরি করবে। অর্থাৎ মুখস্থ মানটা বসাবো আমরা, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন হাইড্রোজেন ব্যতীত অন্যগুলো একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনগুলো বলো তো? যেমন হিলিয়াম, হিলিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে একটা থাকবে। তারপরে লিথিয়াম যদি মনে করো 2টা ইলেকট্রন ত্যাগ করে, সবারই কিন্তু ইলেকট্রন একটা করে আছে, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার কি 3। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র কাজে লাগাই কিন্তু পরমাণু কক্ষপথের আকার নির্ণয়, কি কত বড় আকার হবে কত ছোট আকার হবে সেটা কিন্তু আমরা এই সূত্র কাজে লাগাই ম্যাথ করার সময় আমরা দেখতে পাবো। আচ্ছা, আবার একটু ক্রস চেক করি যে ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো কিছু মিসিং গেল কিনা। ঠিক আছে, বলা যায়। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে কক্ষপথের আকার নির্ণয় করে। তাহলে আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন তোমরা ক্লিয়ার হওয়া বিষয়গুলা, থিওরি পড়ার সাথে সাথে ম্যাথ প্র্যাকটিস করলে জিনিসগুলো বেশি ইফেক্টিভ হয় আমাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। ম্যাথে চলে যাওয়ার আগে এইখানে দেখো যে যে সূত্রটা আমরা ইউজ করলাম, সেই সূত্রর পরিবর্তে তুমি চাইলে কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারো, যে এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এটাও সঠিক, ওইটাও সঠিক। এখন পরমাণুর কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘুরতে থাকে তাদের নিজস্ব গতিবেগ আছে, অবশ্যই গতিবেগের একটা সূত্র আছে। সিমিলারলি যে এরকম একটা সূত্র, এটাও তোমার একটা মুখস্থ মান, তুমি চাইলে বের করে নিতে পারো। এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর জেড কত ধরে নিয়েছে 1। যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু জেডের মান কিন্তু ভিন্ন হবে, তখন তোমাদের মানগুলো ভিন্ন চলে আসবে। তারপরে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সামনে একটা মাইনাস আছে, এবং এইটুকু অংশের মান দেখো -1312 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
এইগুলো একটু ট্রিক খাটে তোমরা মুখস্থ টাইপে করে রাখবা। আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ তো বুঝতে পারলে আশা করি, বাকিগুলো আমরা ম্যাথের মাধ্যমে সলভ করব, দেখবা যে ম্যাথগুলা ইন্টারেস্টিং হবে আশা করি। এইখানে নিচে একটা কথা লিখছে যে দেখো, প্রথম শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তির মান হচ্ছে, হাইড্রোজেনের ইলেকট্রনের শক্তির মান হচ্ছে -1312 কিলো জুল পার মোল। অর্থাৎ এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যদি সেই কক্ষপথ থেকে সেই ইলেকট্রনটাকে বিচ্যুত করতে চাও, অর্থাৎ ইলেকট্রনটি যদি কক্ষপথ থেকে মুক্ত করতে চাও, তখন তোমাকে এর বিপরীতে, অর্থাৎ এটা মাইনাস পয়েন্ট বেরিয়েছে না, তাহলে তোমাকে 1312 জুল শক্তি সেখানে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এই যে হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1312, অর্থাৎ একটা ইলেকট্রনকে তার অবস্থান থেকে মুক্ত করতে চাইলে তোমাকে 1312 কিলো জুল পার মোল এই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক আছে না? আচ্ছা, কতটুকু বুঝতে পারছো সেটা অবশ্যই আমরা যখন লাইভ ক্লাস নিব আমাদেরকে রেসপন্স করবা। আমরা সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব, কারো কোনো সমস্যা থাকলে। আমরা আগে একটু ম্যাথ প্র্যাকটিস করি, এগুলো প্র্যাকটিসের বিষয়। যেমন ধরো সোডিয়াম পরমাণুর m কক্ষপথ বা 3s1 ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ গণনা করো। তাহলে এখানে n এর মান তোমার কত বেরিয়েছে, n এর মান হচ্ছে তোমার 3। তাহলে n এর মান যদি 3 হয়, তোমার পূর্ববর্তী যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করো। দেখো এখানে কি আছে, আমরা এটা আপাতত ব্যবহার করি 5.292 × 10⁻11 বলছিলাম মিটারে, ওরা ন্যানোমিটারে নিছে, এর জন্য এখানে কত মাইনাসটা ইউজ করছে। অর্থাৎ 10⁻9 দ্বারা গুণ করলে এটা কিন্তু তোমার কি মিটারে চলে যাবে। তাহলে 5.292 আমাদের সূত্র কততম কক্ষপথে বলছে, n-তম কক্ষপথ। তাহলে এটা আর n ছিল, তাহলে এবার n এর জায়গায় আমরা 3 বসাই দিলাম। তাহলে সরাসরি 5.292 × 10⁻11 এটা বসাইলাম। এবার হচ্ছে n² ডিভাইডেড বাই হচ্ছে z। তাহলে 5.292 × 10⁻11 ইন্টু n এর মান কত 3² আর z এর মান হবে তোমার 11। তাহলে আমরা কি দেখতে পারলাম যে এখানে তোমার সোডিয়াম পরমাণুর n এর মান কত, n এর মান হচ্ছে 3, যেহেতু 3 নম্বর কক্ষপথে আছে, এবং z এর মান পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, এর জন্য আমার মান বসাইছি কত 11। তাহলে তোমরা সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যা মান বের হবে সেটাই হচ্ছে তোমার কি ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, ফলাফল। ওকে, এইখানে দেখো হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে, এবং প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করে সেটা বের করতে বলছে। এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং অঙ্ক, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তোমার আগে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে হবে। আচ্ছা, গতিবেগ নির্ণয় করার জন্য আমার কি লাগবে, আমরা ভরবেগের যে সূত্রটা আছে সেটা জানি, nh/2π। আচ্ছা, এটা সলভ করার জন্য আমার ভরের মান জানা থাকা লাগবে, ব্যাসার্ধের মান জানা থাকা লাগবে। তাহলে যেহেতু আমাদের দুইটা অজানা রাশি ভি এবং আর, তাহলে আগে একটা অজানা রাশির মান বের করতে হবে, সেটা কি আর এর মানটা আগে বের করে নিই আমরা। তাহলে এটা সূত্র বসে 5.292 × 10⁻11 ইন্টু n² ডিভাইডেড বাই হচ্ছে z। তাহলে 5.292 × 10⁻11 ইন্টু হচ্ছে n এর মান কত হবে, তৃতীয় শক্তি স্তর বলছে, তাহলে n², হাইড্রোজেন পরমাণু, তার মানে হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা সূত্রতে মানগুলো বসানোর পরে খেয়াল করে দেখো, এখন আমাদের মানটা বের করলেই মান বের হয়ে যাবে। যেহেতু হাতে ক্যালকুলেটর নাই, আমরা একটু ফোনের ক্যালকুলেটরটা ইউজ করি আপাতত। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই 5.292 × 10⁻11 ইন্টু 9, তাহলে এখানে যে ফলাফল আসছে সেটা হচ্ছে 47.628 × 10⁻11। এটা হচ্ছে আমাদের কি পাইলাম, আমরা ব্যাসার্ধ পাইলাম। তাহলে এই ব্যাসার্ধটা আমরা এবার এখানে বসাই দেবো, জাস্ট আর কোনো কাজ করতে হবে না। দেখো, তাহলে শুধু ভি এক পাশে রাখলাম, তাহলে nh/2π ইন্টু m ইন্টু হচ্ছে কি আর। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 3, এইচ এর মান তো আমরা জানি 6.2636
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 2 পাই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু আর এর মান বের হইল কত আমাদের 47.628 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আচ্ছা, এইখান থেকে যে মানটা পাবো আমরা মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলতেছি। তাহলে প্রত্যেকটা মান এখানে ইনপুট দেই। 3 ইন্টু 6.36 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 9.11 ইন্টু 31 ইন্টু 47.628 ইন্টু মাইনাস 11। এইখান থেকে যে মান আসতেছে তোমার 7.295 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে তার কি ব্যাক। তাহলে আমরা কি কি পাইলাম? একটা কক্ষপথের আকার অর্থাৎ ব্যাসার্ধ এবং হচ্ছে এখানে ইলেকট্রনের গতিবেগ। আমাদের যে প্রথম কোশ্চেন অ্যান্সার সেটা কিন্তু আমাদের অলরেডি বের করা হয়ে গেল। তাহলে যে গতিবেগটা আমরা নির্ণয় করলাম সেই গতিবেগটা কাজে লাগে আমরা পরবর্তী অঙ্কটা মানে যে পার্টটুকু আছে আমরা সেটা একটু সলভ করি। দেখো এখানে একটু বোঝার জিনিস আছে। বলছে যে প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করবে। আমরা ছোটোবেলায় একটা কনসেপ্ট পড়ছিলাম না যে একটি চাকা যখন একবার ঘুরে তখন তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক সেমভাবে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তখন সে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 2 পাই আর। এটা হচ্ছে তার পরিধি। তাহলে তৃতীয় কক্ষপথের পরিধিও কত হবে? 2 পাই আর। আচ্ছা, তাহলে 2 পাই আর দূরত্ব অতিক্রম করতে ঘুরতে হয় কতবার? একবার। এবার খেয়াল করে দেখো এত দূরত্ব অতিক্রম করতে কত লাগে? 1 ডিভাইডেড বাই 2 পাই আর। আচ্ছা, ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার ঘুরে? তাহলে এইখানে যে অ্যান্সারটা বেরিয়েছে দেখো 1 সেকেন্ডে এত মিটার অর্থাৎ 7.295 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার অর্থাৎ একটা ইলেকট্রন 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এত দূরত্ব অতিক্রম করতে ঘুরতে হয় তোমার কতবার? একবার আবর্তন করতে হয়। তাহলে একক দূরত্ব অতিক্রম করতে 1 ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে তাহলে এই দূরত্ব অতিক্রম করতে তার কতবার ঘুরতে হবে? তাহলে এখানে মানটা বসাই দাও জাস্ট। তাহলে 7.295 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বার 5 বার ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে এত দূরত্ব অতিক্রম করতে। তাহলে এখানে মান বসাও 7.295 ইন্টু 5 ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই আর। আচ্ছা, এবার মানগুলো বসাই আমরা অ্যান্সারটা বের করে ফেলি। আমাদের ফর্মুলাতে মান বসাবো কত? 7.295 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 পাই আর। আমাদের ব্যাসার্ধ কত বেরিয়েছে? ব্যাসার্ধ বেরিয়েছে 47.628 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ওকে, তাহলে এখানে আমাদের আবর্তন সংখ্যা টোটাল বের হইল 24.3895 ইন্টু মাইনাস 11। এই হচ্ছে আমাদের আবর্তন সংখ্যা। অর্থাৎ ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে তোমার টোটাল আবর্তন করবে এতবার 10 টু দি পাওয়ার 13 বার। অর্থাৎ এত সংখ্যকবার আবর্তন করলে তোমার অর্থাৎ এত সংখ্যকবার আবর্তন করে সে এই দূরত্বটুকু অতিক্রম করবে। তাহলে খুবই সিম্পল একটা অঙ্ক ছিল, সিম্পল এবং কিছু একটু ট্রিকি ছিল আর কি। আচ্ছা, তাহলে এই অঙ্ক হয়ে গেলে আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি আছে। পরবর্তী স্লাইডে দিচ্ছে যে একটি পরমাণু শক্তি স্তরের ব্যাসার্ধ হলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। তাহলে খুবই সিম্পল, আমাদের এই পূর্ববর্তী অঙ্কের যে পার্টটা ছিল সেই পার্টটা দেখো। তাহলে এখানে ব্যাসার্ধ আর দেওয়া আছে তোমার, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ সেটা হচ্ছে তোমার কি ভি বের করতে বলছে। তাহলে আর এর মান তো এখানে দিয়েই দেওয়া আছে। আর এর মান কত? 5.291 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে বলছে। তাহলে সিম্পল, খুবই সিম্পল, এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইজ ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে ভি এর মান বের করবা। তাহলে ভি এর মান বের করলে এন ইজ ডিভাইডেড বাই 2 পাই রাখো,
এখানে এম আর আর মান বসাও। এন এর মান হচ্ছে 3, কত শক্তি স্তরে বলছে? প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, তাহলে এন এর মান কত বসাইতে হবে? প্রথম শক্তি স্তর মানে এন এর মান হচ্ছে তোমার 1 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই ইন্টু 3.1416 ইন্টু ভর 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ব্যাসার্ধ দেওয়া আছে 5.291 ইন্টু 10⁻11। খুবই সিম্পল, খালি ক্যালকুলেটরে বসাবা আর অ্যান্সার বের করে ফেলবা, অঙ্ক শেষ। আচ্ছা, পরবর্তী স্লাইডে আর কিছু নাই, তার মানে হচ্ছে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই সমাপ্ত। তাহলে এখানে আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে বিভিন্ন উপস্তরের ভিতরে যে অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলো দেখতে কেমন এবং তাদের ত্রিমাত্রিক বিন্যাস, এবং আমাদের যে বোরের পরমাণু মডেল থেকে আমরা যে শিখছিলাম, আমাদের যে ফাইন্ডিং ছিল যে পরমাণুর আকার, সেই আকারটার ব্যাসার্ধ নির্ণয় করলাম আমরা আজকে এই কনসেপ্টগুলো কাজে লাগে। অর্থাৎ আকার কেমন হবে এবং আকার রিলেটেড ম্যাথ এবং ব্যাগ রিলেটেড ম্যাথগুলো আজকে আমাদের পড়াশোনার অংশ ছিল। তো এই টাইপের যত ম্যাথ আছে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আশা করি এই টাইপের ম্যাথ আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।